হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল আর সঙ্গে অনেক অনেক আনন্দিত জয়গুরু। আর তোমাদেরকে শৈলেন সুরভির চ্যানেলে আমাদের স্বাগত। আর এখন কটা বাজে একবার দেখে নিই। ওখানে কম্বল চাপা দিয়েছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে দেখি 7:32। তা আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। সারা রাত্রির বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি ধরেছে প্রায় তোমার। আমার তো ঘুম ভেঙে গেল, হুড়ো করে বৃষ্টি হচ্ছে। তখন বাজে 11:15। ঘুমটা ভেঙে গেছে, গায়ে জল পড়ছে। আমি আবার উপরে গেলাম, উপরে গিয়ে কম্বল টম্বল সেই ধুয়ে দিয়েছিলাম না 4টে, সেই কম্বল 4টে নিয়ে আসলাম। তার মধ্যে একটা কম্বল ভিজেছে আর 3টে কম্বল ভাঁজ করে রেখে দিলাম। আর একটা কম্বল এই দেখো মেলে দিয়েছি এখানটায়। তোমরা আবার বিশ্বাস করবে কি না, কালকে রাত্রিবেলায় ভাবছিলাম তোমাদের দেখাই, আর বলি না থাক, ভালো লাগছে না, বললাম রাত্রিবেলা ওই জন্য আর করলাম না। কিন্তু একটু একটু ইচ্ছাও হচ্ছিল, ভিজে গেছিলাম পুরো, ওই জন্য আর করিনি। পুরো ভিজে গেছিলাম আর ভিজে জামা পরেই শুয়ে পড়েছি, আর খুলিনি জামাটা। তো যাই হোক, উপরে প্রচুর বৃষ্টি। আর কালকে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল আর তোলা হয়নি, বিকেল সেই বেলায় যেগুলো মানে বিকেলের দিকে মেলতে গেলাম, সেগুলো আর তুলতে গিয়ে যাওয়া হয়নি, সেগুলো সব ভিজে গেছে। ওইগুলো আজকে ফের আবার একবার কাচতে হবে। আবার এক বালতি অলরেডি ভিজানো আছে, কাচবো, তোমরা দেখতে পাবে। তারপরে এই ধরো 5টা মানুষের জামা কাপড়, সেগুলো মায়ের আছে 6 জন, মাকে নিয়ে। নাতিকে ধরলে আবার 7 জন হয়ে যাবে। হিসাব করে দেখো, আমার 3টে ছেলে মেয়ে, আমরা 2 লোক 5 জন, আমার মা একজন 6 জন, আর আমার সব থেকে বড় ভাই আছে একজন, মানে আমার নাতি, তাকে নিয়ে 7 জন। আমাদের 5 জনের যে জামা কাপড় পরে ওর একা সেটা পরে। হ্যাঁ, তো 7 জনের জামা কাপড়, ওগুলো চানের সময় ওগুলো পরবে, ওগুলো আবার কাচাকুচির ব্যাপার আছে। আর পরে হচ্ছে কি, আজকে শুক্রবার, গ্যাসটা আজও প্রচুর কাজ আছে, আজকের প্রচুর কাজ, তোমাদের দেখাবো কি করে, যতটা পারবো দেখাবো, ঠিক আছে। বাসন আছে, গ্যাস ট্যাস মাজার আছে। যে শুক্রবার শ্যাম্পু করার পালা, সপ্তাহে তো 3 দিন শ্যাম্পু করি জানো, বুধ, শুক্র আর রবি, 3 দিন। তো 3 দিন শ্যাম্পু করবো। আজকে তো শ্যাম্পু করবো, দেখি কেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যা গরম পড়েছিল বৃষ্টির হওয়ার পর, আর এখন একটু কালকে বৃষ্টিটা হওয়ার পর ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। বাইরে বেরোলেই খুব ঠান্ডা, ঘরের ভেতরে একটু অল্প ঠান্ডা, কিন্তু বাইরে খুব ঠান্ডা। আমাদের উপরে তো চিলেকোঠা ঘরটা হয়নি, মানে সিঁড়ি ঘরটা যেটা বলে, ওটা তো হয়নি, প্লাস্টিক দেওয়া আছে। খুব হাই উঠছে, খুবই হাই ওঠে। সে প্লাস্টিকটা ঠিক করেই দেওয়া আছে, আমি এখন ঠিক করেই দিয়ে রেখে দিয়েছি, কেননা বৃষ্টি হচ্ছে যখন তখন, ঠিক করে দিয়ে রেখেছি। তাও একটু আর যা জায়গা ছিঁড়ে গেছে। একটা বড় প্লাস্টিক কিনবো ভাবছি, দেখি। আজকে আবার লোন আছে, শুক্রবার এসকেস আছে। হ্যাঁ, আমার তো 2টো লোন চলছে, খ্রিস্টান স্কুল চলছে 3টে, তো লোন দিতে যাবো আজকে। দেখি 3টে লোন চলছে, তাও আর এক জায়গায় তো দিতেই পারছি না, কি করব জানি না। অত টাকা সুদে টাকা নিয়ে দিয়ে এলাম, 40,000 টাকা সুদ ফুদ সব দিয়ে এলাম। আর এদিকে এই কমাস ধরে আবার দিতে পারছি না, ফের দিতে পারবো তাই জানি। কি করব বলো তো বন্ধুরা, তোমরা? দিতে পারবো? অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ, মথুতে জিনিসগুলো সব ছাড়াতে হবে, খালি ভাবি। আর আমাদের কর্তামশাইয়ের একটাই কথা, তো জিনিসগুলো কেন এতদিন ধরে তুই সুদ দিচ্ছিস, জিনিসগুলো কেন ওখানে বিক্রি করে দিচ্ছিস না, একটাই কথা। আর তুমি বেটা ছেলে, তুমি কি জানো যে জিনিসগুলো হলো কি? তো এইরকম
মানে চারিদিকে চিন্তায় যে বলে যে কিসের শরীর খারাপ, কিসের শরীর খারাপ, চারিদিকে চিন্তা আমার উপরে পুরো একদম। আমি পুরো মানে চারিদিকে চিন্তা, ওদিকে মেয়েটাকে নিয়ে চিন্তা করি, এদিকে সংসারের চিন্তা, কি করে কি করব। এদিকে ধরো আমি কিছু এখন করি না, জিনিসগুলো কি করে ছাড়াবো, কি করব, নানান রকমের চিন্তা। এদিকে ঘরটা কী করে করব সেটা চিন্তা। ওই বাড়িতেও 4টে কলম তুলে রেখে দিয়েছি, 5টা কলমের রড আছে তো বে করানো, সে বাচ্চারা খালি এ করছে, কুয়ার ঢাকাগুলো দেওয়া হয়নি। সে তা আমাদের ওখানে মানুষ খুব ভালো, এমনি চাপাচুপি দেওয়া আছে সব, কিন্তু তবুও না, আমাদের ওখানে সবাই খুব ভালো, মিথ্যা কথা না, তারা শুনছে না। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালো, কিন্তু জানি না পরম দয়ালের আছে, আমি তো ঠাকুর ছাড়া কিছুই জানি। সত্যি কথা যেটা ঠাকুর যে দিয়ে ধরেছি, সে আমি নুন খাই ফ্যান খাই খুবই ভালো আছি। কিন্তু আগে যে মানে ছিলাম বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে আমার ঘরে ঝগড়া মারপিট সারাক্ষণ হতো জানো তো। মানে যখনই এ হবে আমি এটা ভয় ভয় ভাবে থাকতাম। আমার মা আমাকে খুব সাহায্য করেছে, এখনও করছে, মিথ্যা কথা না। আমার মা শুনছে না, আমার মা ভোরবেলা চলে গেছে 5টার সময়, তো এখনও আমার মা সাহায্য করছে আমাকে। আমার মা যদি না থাকতো আমার বাবাও করেছে। প্রত্যেকটা মেয়েদের পিছনে প্রত্যেকটা বাবা মায়ের হাত থাকে, প্রত্যেকটা মেয়ের পিছনে প্রত্যেকটা বাবা মায়ের হাত থাকে। বাবা মা না থাকলে সে মেয়ে কোনো দিনই সংসারে টিকতে পারবে না। হ্যাঁ, মানে তাকে টিকতে দেবে না, যাকে বলে টিকতে দেবে না এরকম। তো আমি তো কোনো দিনই তোমাদের বলিনি, তো আমি শ্বশুর শাশুড়ির কোনো দিন দোষ দেবো না। সত্যি আমার শ্বশুর শাশুড়ি ভগবান ছিল, তারা স্বর্গে ছিল। তো তোমরা না বললে বিশ্বাস করবে না, না জানলে, সত্যি আমার শ্বশুর শাশুড়ি ভগবানই ছিল। আর আমার 5টা ননদও খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে এখনও অবধি। এবারে হাঁড়ি করা থাকলে একটু আধটু ঠোকাঠুকি লাগে হয়তো, ঠিক কথা, কিন্তু আমার সঙ্গে হয়তো কোনো দিনই লাগেনি, আমার সঙ্গে কোনো দিনই লাগেনি, যেটা সত্যি কথা। আর আমার দেওর, তারাও খুব ভালো মানুষ। আমি বড়, তো আমার দেওররাও খুব ভালো মানুষ, আমার মেজো দেওরও ভালো, আমার ছোটো দেওরও ভালো, সবাই ভালো, কেউ খারাপ না। তো সবাই আমাকে ভালোবাসে, আমার ভাগনা ভাগ্নিরা বলো সবাই আমাকে খুব ভালোবাসে, কেউ এমন নেই যে আমাকে ভালোবাসে না। আমার সামনে আমার এখনও এরকম পড়েনি যে আমাকে ভালোবাসে না। তো আমি সামনে যেটা দেখবো সেটাই তো বিশ্বাস করব। তো আমার সবাই ভালো। তো আমি ঘর পেয়েছিও ভাগ্য করে, হয়তো প্রথম ঝটকায় খুব ঝামেলা খুব কিছু হতো, মানে সেটা আমাদের 2 লোকের মধ্যে। আমার শাশুড়ি কোনো দিন আমাদের ঝামেলায় ঢুকতো না, কোনো দিনের জন্য না। উল্টে ওরা বকাবকি করতো, কেন তুই এরম করবি, কেন এরম করবি, এই বড় খোকা, এরম করতো ওটা। তারপরে আমি গেতাম, আমি যখন গেছি আমি রান্না পারতাম না, আমি রান্না করতে পারতাম না, সত্যি কথা। আমার বাবা আমাকে কোনো দিন রান্না করতে দেয়নি, বলে যার বাড়ি যাবি তার বাড়ি তো করবি বল মা, তাহলে বলে আমাকে কোনো দিনই রান্না কিচ্ছু করতে দেয়নি। সব কাজবাজ আমি শ্বশুরবাড়ি গিয়েই শিখেছি, সত্যি সত্যি যেটা। এই সকালবেলা বাসি বিছানায় বাসি মুখে নিশ্চয়ই মিথ্যা কথা বলবো না, এটুকুনি তোমরা জানো। তা ওখানে গিয়ে আমি যখন শিখলাম, রুটি করতে পারতাম না, রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি করতো, আমার ননদ করতো, আমি পাশে বসে থাকতাম, বসে থাকতাম। আর রুটিটা বেলতে দিত মাঝে মাঝে, বেলতাম, সেই চৌকো টাইপের রুটি হতো, চৌকো টাইপের রুটি হতো। চৌকো মানে ঠিক আগের যে 20 পয়সাগুলো চৌকো চৌকো ওই রকম ঠিক হতো। তারপর আমার শ্বশুর না আমার শ্বশুর বলতো, মানে আমার শাশুড়ি বলতো, এর কী ধরনের রুটি করা, ভালো করে করো। আমার শাশুড়ি এই কথাই খালি, আর কিছু। আমি বলছি ও পাচ্ছি না তো। তখন আমার শ্বশুর বলতো, আর ছোটো ননদ একটু গজগজ করতো, কিছু পারে না কিছু না। আমার ছোটো ননদ বলতো, এই এখন তোরা আছিস, তোরা কর, যখন তোরা আসবি তখন থালায় হাত ধুয়ে খেয়ে উঠে যাবি, তখন দেখবি আমার এই বড়ো বৌমাই সবে করবে, এরকম বলতো। তো সত্যি তাদের কথা না আমার খুব মনে পড়ে, আর তাদেরকে না আমি না জীবনে ভুলতে পারি না।
আমার যে মানে ভগবান ছিল, ঘরটা যেন না মনে হয় যেন কি বলবো, আর মানে বলতে পারছি না। ঘরের যেরকম একটা শ্বশুর শাশুড়ি না থাকলে ঘর ফাঁকা ফাঁকা, আর সিংহাসনে ঠাকুর না থাকলে সিংহাসন যেরকম ফাঁকা ফাঁকা, সেই ঘরের কোনো মূল্য নেই না সেই সিংহাসনের কোনো মূল্য নেই। তো সেরকমই আমার শ্বশুর শাশুড়িকে আমি খুব 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 মিস করি, খুব মানে ওদেরকে আমি। আর আমার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ আমার কাছে আছে বলেই তো আজকের আমি ভালো আছি। খুব অভাবে ছিলাম, খুব কষ্টই ছিলাম, খেতে পেতাম না। 250 চাল বাকি করতে তাতেও ভয় পেতাম যে চালটা যে বাকি করছি, এই চালের পয়সাটা আমি কি করে দেবো। হ্যাঁ, তখন কর্তামশাই সেভাবে করতো না, আমার মায়ের দোকানে বসতো, আমার মায়ের ফুলের দোকান। আমি থাকতাম ওদের বাড়ি, ও থাকতো এখানে, এরকম একটা ব্যাপার। ও সপ্তাহে সপ্তাহে যেত, যদি সকালে যেত বিকেলবেলা ফার্স্ট বাসে আসতো, আর যদি বিকেলে যেত সকালবেলা ফার্স্ট বাসে চলে আসতো। তখন ছিল 5টায় ফার্স্ট বাস, এখন হয়ে গেছে তোমার 5:30টায় ফার্স্ট বাস 26, আর বদল হয়ে গেছে 5:45টায় ফার্স্ট বাস। তো চলে আসতো। আর এই একটুখানি সময়ের মধ্যে কি কথা বলবো বন্ধুরা, মানে যদি তোমার সকালে যেত বিকেলবেলা চলে আসতো। এবার সকালবেলা গেলে সারাদিনটা বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি বসে গল্প করবে। দুপুরবেলা একটুখানি বিছানায় পিঠ ঠেকাবে, আমি বাসন মাজতে চলে গেলাম। তার মধ্যে উঠে আবার সেই সব এক জায়গায়, তাহলে তার সঙ্গে তো আমার সঙ্গে কথা হলো না। আসার সময় বলে চলে আসে, থাকলে আমি চলে যাচ্ছি, এই বলে চলে আসতো। আর রাত্রিবেলা যদি থাকতো ওই রাত্রিটুকু কথা বলতাম, সে কথা বললো একটু, হয়তো মানে খুব একটা মেয়ে স্বামী ছাড়া আর কিন্তু জগতে কেউ নেই। বিয়ের পরে একটা মেয়ের হলো স্বামীই সব কিছু, তো স্বামী ছাড়া জগতে কিন্তু কিছুই নেই। তো এই রকম এবারে আমার হওয়ার পরে খুব কষ্ট কান্নাকাটি করতাম শুয়ে শুয়ে। আর মেয়েটা হওয়ার পরে এখন মা একটু সাউন্ডটা কম করো না। কিছু বলার নেই বন্ধুরা, কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। দেখছে তোমাদের সঙ্গে কথা বলছি আমি, তার সত্ত্বেও এরকম, তাহলে কি বলো, বাধ্য হয়ে বলতে হলো যে মা একটু সাউন্ডটা কম করো। মানে কাউকে না কিছু বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে এরকম এই জিনিসটাই সেম চলে আসে। আমি না যত ভাবি যে বোবা হব, কিন্তু হতে পারি না, জানি না কেন। আর আমি জানি না কেন আমার চোখে একটু কিছু কথা বলে না আমার চোখে জল চলে আসে, কেন জানি না। অনেক রকম কথা হয়তো তোমরা বলবে, ঠিক কথা, কিন্তু ভালো কথা বলি আর খারাপ কথা বলি, কি জানি না আমার চোখে একটুতেই কেন জল চলে আসে, আমি জানি না। খুব ভেতর দিয়ে না খুব কষ্ট হয়, হলে তখন কেন জলটা আসে আমি জানি না কিসের জন্যে। এই যে তিনটে অপারেশন হলাম আমি, 3টে অপারেশনের মধ্যে তো আমার একটা অপারেশন সাকসেস হয়নি, মানে গলব্লাডার অপারেশনটা। টিউমার অপারেশন প্রথম হলাম, বাচ্চার অপারেশন, ছেলে হয়ে অমনি অপারেশন হয়ে গেছে, ওটা কারেন্টে হয়েছিলাম। তারপরে পেটে যন্ত্রণা করে মাঝে মাঝে, মানে এই এখন যেরকম আমার সবসময় কিনকিনে ব্যথাটা রয়েছে, আমি বাঁ দিকে চাপ দিয়ে কাজ করি, ডান দিকে আমি কিচ্ছু চাপ দিই না। তো সেরকম গলব্লাডার অপারেশনটা অনেক ডাক্তার দেখিয়েছি বন্ধুরা, মানে তোমাদের বলছি তোমরা কজনকে দেখিয়েছি। প্রথমে বিদ্যাসাগরে দেখিয়েছি, বিদ্যাসাগরে ফটো উঠেছে, রিপোর্ট ভালো। প্রচণ্ড পেট নিয়ে কষ্ট, পেট ফুলে যাচ্ছে, পেট নিয়ে খুব কষ্ট। ওটা গেল, সবাই বলছে তুমি একটু ভালো ডাক্তার দেখাও, তো দেখালাম লাহিড়িকে।
লাইরির 400 টাকা তখন ভিজিট, তখন 400 টাকা হ্যাঁ। লাইরিকে দেখালাম, লাইরি বলল তোমার পেটেতে মনে হচ্ছে নাড়িতে ঘা হয়েছে, তুমি গাইনিক ডাক্তার দেখাও। চলে গেলাম ভারত সভায়, ভারত সভায় সব হয়েছে, সব রিপোর্ট ভালো। ভারত সভা থেকে সবাই বলছে তুমি এক কাজ করো তো সুরভিদি, পিজিতে দেখাও। পিজিতে চলে গেলাম, পিজিতেও সেম রিপোর্ট ভালো বেরিয়েছে। পিজি থেকে এবার চলে গেলাম কোথায় না, আমাদের ডাক্তারটার নামটা ভুলে যাচ্ছি, শখের বাজার ডাক্তারটাকে দেখালাম। ও বললো তোর পেটে কিচ্ছু নেই, হ্যাঁ পেটে কিচ্ছু নেই, তুই একদম সুস্থ। আমি স্যার আমার পেটে এত ব্যথা কেন? প্রচণ্ড ব্যথা, আপনি টিপছেন, আমার পেটে প্রচণ্ড লাগছে। ফটো তুলতে দিল, তা ওনার ফটোটা তোলা হয় না, সত্যি কথা যেটা, অত জায়গায় ফটো। তারপরে চলে গেলাম কোথায়, আমাদের বালানন্দে, বালানন্দে থেকে ফটো লিখে দিল, তুললাম চিকিৎসা থেকে, সেম রিপোর্ট ভালো বেরিয়েছে। তারপরে চলে গেলাম কোথায়, সেতিতে, সেতিরই ডাক্তার দেখালাম। সেতিতে ইন্ডোস্কোপি হলো, এই মুখের ভেতর দিয়ে যে ইন্ডোস্কোপি সেটা হলো, মানে ভাবতে পারছো, ইন্ডোস্কোপি হলো। ইন্ডোস্কোপিতেও পর্যন্ত রিপোর্ট ভালো বেরিয়েছে। লাস্ট ফিনিশিংয়ে চলে গেলাম কোথায়, সবাই বলছে তুমি এত ডাক্তার দেখাচ্ছ, এত ডাক্তার দেখাচ্ছ, তুমি এক কাজ করো তো সুবিধে, প্রতিহারকে দেখাও। আমাদের ট্রামডুপুতে প্রতিহার বসে, প্রতিহারকে দেখালাম। প্রতিহারকে দেখানোর পরে প্রতিহার লিখে দিল সঞ্জীবন থেকে ফটো, তা সঞ্জীবনে ফটো তুললাম। তো সব জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছিল কি, সঞ্জীবনে ফটোটা লিখে দিল ফুলটা, মানে ওপর পোর্শন নিচের পোর্শন, হ্যাঁ আপেল পাপেল কি বলে না ওটা আর কি, আমি ঠিক জানি না, ওপর আর দুটো পেট আছে মানুষের, আমাকে দুটো লিখে দিয়েছিল। তা লিখে দিতে ধরা পড়লো তখন গলব্লাডার স্টোন প্রতিহারে। তখন প্রতিহারে গেলাম, যাওয়ার পরে দেখালাম, দেখাতে প্রতিহার বললো তোমার গলব্লাডার স্টোন আছে। আমি ডাক্তারবাবু আমি তাহলে এখন অপারেশন করাবো না, আমি ওষুধ খেয়ে থাকবো। বললো ওষুধ খেয়ে থাকা যাবে না, তোমার পাথরটা এমন জায়গায় পৌঁছে গেছে, জন্ডিস হয়ে যাবে, জন্ডিস হয়ে গেলে আর তোমায় বাঁচানো যাবে না। হ্যাঁ তখন আমার কর্তামশাই গেছিল, হ্যাঁ প্রতিহারেও 400 টাকা ভিজিট নিত তখন। তা বলতে এখন, তাই বললাম তাহলে তার জন্য কী করবো ডাক্তারবাবু? বললো অপারেশন করো। তাহলে অপারেশন করতে কত লাগবে? তখন বলেছিল 25,000 টাকা, তখন 25,000 টাকা। তা 25,000 টাকা, 25,000 টাকা আমি এখন কোথায় পাবো ডাক্তারবাবু? 25,000 টাকা আমার পক্ষে জোগাড় করা খুব অসম্ভব ব্যাপার। 25,000 টাকা আমি জোগাড় করতে পারবো না ডাক্তারবাবু, আপনি একটু কম সম করে নিন। বললো ঠিক আছে তুমি 23,000 টাকা দাও, প্যাকেজ সিস্টেম 23,000 টাকা দেবে, ঠিক আছে। তাও আমার ক্ষমতা নেই ডাক্তারবাবু, আমি 23,000 টাকাও দিতে পারবো না। তখন বলছে তাহলে আমি আর কিছু করতে পারবো না, তুমি সরকারি হসপিটালে দেখাও। তা আমি চলে গেলাম, সবাই আমাদের এখানে সবাইকে বললাম, ঘরে চলে গেলাম, ঘরে চলে আসার পরে সবাইকে বললাম কি এরম এরম ব্যাপার। তখন সব বলছে তুমি এই রিপোর্টগুলো নিয়ে বিদ্যাসাগরে যাও। তা বিদ্যাসাগরে গেলাম, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি প্রতিহারে গেছিলাম এর পরের বারে। বলছে এইটার কোনো ভ্যালু নেই, আমরা এটাতে করেছি কাজ, টাকা ঢুকছে না এর ভেতরে আর কি, এইটাতে করা যাবে না। ভালো কথা। তা এবার করানোর পরে বিদ্যাসাগরে গেলাম, বিদ্যাসাগরে ফের দেখালাম নতুন করে, বিদ্যাসাগরে ফটো উঠলো, ফটো ওঠার পরে সেম জায়গায় দেখালাম যে ফটোটা তোলার নিয়ে তখন ধরা পড়লো বিদ্যাসাগরেতেও গলব্লাডার স্টোন। বিদ্যাসাগরের স্টোন ধরা পড়তে ফটোটা নিয়ে ডাক্তারবাবুকে ফের দেখালাম, ডাক্তারবাবু ধরা পড়ে, ডাক্তারবাবু উপরে পাঠালো দোতলায়, মানে যে অজ্ঞানের ডাক্তারবাবুর কাছে পাঠালো। আমি ডাক্তারবাবুর সঙ্গে গেলাম, ডাক্তারবাবু চেক আপ করলো, চেক আপ করার পরে বললাম ডাক্তারবাবু জানেন আমার না এমন একটা হয়, বুকের মধ্যে না খুব ধড়াস করে। বলে কেন? আমি জানি না, এমন ধড়াস করে মনে হয় যেন আমি কী চুরি করে এসেছি, ভয়েতে আমি কোথাও লুকিয়ে পড়ি, এরকম একটা বুকে ধড়াস করে। বলতে ডাক্তারবাবু আবার ইকো করতে দিল, মানে ইসিজি ইকো আলাদা, ইকো করতে দিল। ইকো মানে সেটার আরেকটা ফটো, সেটা করলো, করার পরে তার রিপোর্টটা দেখলো ভালো। তাহলে আবার উপরে গেলাম ফের, আর 1 সপ্তাহ পর ফের গেলাম,
যাওয়ার পরে ইকোটা যেদিনকে করার ডেট দেবে সেই দিনকে ঠিক টাইম যেতে হবে। তার যদি 5 মিনিট লেট হয়ে যায় তাহলে আর ইকোটা হবে না। তা আমি একবার গিয়ে আমি ফেরত চলে এসেছি, তারপরের সপ্তাহে ওটা পয়সা দিয়েই করতে হবে। হ্যাঁ, ওটা তখন বিদ্যাসাগরের সঞ্জীবন ছিল, ফটো মানে পয়সা দিয়ে করা, এখন উঠে গেছে ওটা। তা বলতে পারে আমি যখন ফের গেলাম ডাক্তারবাবু গেছে, তা বলছে তোমার তো আগের সপ্তাহে ডেট ছিল, তুমি আসোনি। আমি সত্যি কথা বলতে ডাক্তারবাবু আমাদের টাইম কলের জল তো, যার জন্যে আমি জল তুলতে তুলতে দেরি হয়ে গেছে এসেছি। বলছে তা বললে তো হবে না, ট্রেনের টাইমে তোমাকে ঠিক টাইমেই আসতে হবে, সেরকম ডাক্তারের টাইমে তোমাকে সেই টাইমে আসতে হবে, তোমার এ করলে তো হবে না। ডাক্তারবাবু আমার ভুল হয়ে গেছে বলতে আর কিছু বললো না, ওটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উনি তার দুদিন না তার পরের দিনই মনে হয় রিপোর্ট দেবে, এরকম একটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে উপরে গেলাম ডাক্তারবাবুর কাছে, অজ্ঞানের ডাক্তারবাবুর কাছে গেছিলাম ওটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তা উনি আবার নিচে পাঠালো, মানে যে অপারেশন করবে সার্জিক্যালের সেই ডাক্তার ছিল, আমার পিজির ডাক্তার ছিল। তা উনি আমাকে বলল তুমি কি সার্জিক্যালে করবে, মানে ফুটো করে করবে না ওপেন করবে? হ্যাঁ, যদি সার্জিক্যাল করতে চাও তাহলে তোমাকে পিজিতে যেতে হবে। হ্যাঁ, পিজিতে এমন এমন কী বাদ বেশ বলেছিল, আমার অতটা খেয়াল করছে না, যতটা মনে হয় আমাকে শনিবার যেতে বলেছিল। তাই বললাম ডাক্তারবাবু অত দূরে আমি যেতে পারবো না, কেন আমি রাস্তাঘাট চিনি না। তা বললে এখান থেকে একটা বাসের ব্যাপার তো। আর না ডাক্তারবাবু আমি অত দূরে যেতে পারবো না, আমি এখানেই করাবো। তা বলছে এখানে তো ওপেন হবে, তাহলে আমি ওপেনই করাবো। তা বলতে ডাক্তারবাবু ডেট দিয়ে দিল। ডেট দিয়ে দেওয়ার পরে ওপরে গেলাম, ওপরেও ডাক্তারবাবু ডেট দিল, মানে ওই সেমটা মানে করে দিল। তা আমি যেদিনকে মানে আমার ওটি হবে তার আগের দিন আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমাকে মানে সব রেডি হওয়ার জন্য আমাকে সব জামা কাপড় দিয়ে দিয়েছিল। তা আমি ভোরবেলা উঠে চান টান করে নিয়েছি, চান টান করে রেডি হয়ে নিয়েছি। তা আয়ার আবার বলছে বাবা তুমি নিজে নিজে রেডি হয়েছো কেন, আমরা তো আছি। মানে সেদিন থেকেই আয়া রাখতে হয়েছিল, যেদিন কোটি হবে সেদিন থেকেই আয়া রাখতে হয়েছিল, পরের দিন থেকেই। তা বলছি ঠিক আছে তোমরা তো করবে, আমি নিজে নিজেই করে নিয়েছি। তা আমি চান টান করে দুটো করে চুল বেঁধেছি, হাতের পলা টলাগুলো গজ কাপড় দিয়ে শাঁখা পলা একসঙ্গে জড়িয়ে বেঁধে নিয়েছি, নাকছবি টুবি সব খুলে কানের টানে সব খুলে রেডি হয়ে বসে আছি জামা টামা পরে। এবারে 9টার সময় আমাকে ওই আয়া দিদি বলল যে তুমি এবার যাবে, তুমি রেডি হও। আমি তো রেডি হয়েই বসে আছি। তা আমি 25 জনার পর সব থেকে লাস্টে আমার ওটি হয়েছে, মানে ছেলে মেয়ে সবাই নানান রকমের ওটি হয়েছে। তো সেই দিনকে তো 25 জন, তা বলতে নেই বর্ণালী বলো আরও সব মেয়ে তারা শুনছে না, পরম দয়ালের কৃপায় ওদেরকে আমি পাশে পেয়েছি। 1 নম্বর ওরা খুব কান্নাকাটি করছিলো, ওদের ছোটো ছোটো বাচ্চা বলে। তা বলছি তোরা কাঁদছো কেন, কারোর টিউমার হয়েছে, কারোর গলায় টিউমার, বর্ণালীর গলায় টিউমার হয়েছিল। তা বলছে কাঁদছিস কেন তোমরা সবাই? তখন বলছে আমার এরকম ছোটো বাচ্চা। কিচ্ছু হবে না, পরম দয়ালকে ডাকো, তোমরা যেই ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরের স্মরণ করো, এই কথা বললাম। ওইখান থেকে আমাদের বন্ধুত্বটা হয়ে গেল আমাদের 4 জনের সঙ্গে। হ্যাঁ, তো বর্ণালীর বাড়ি হচ্ছে আমাদের বিহালায় যে চড়কতলা, ওই চড়কতলায়, ওখান থেকে সবাইয়ের সঙ্গে আলাপ হয়ে গেল হসপিটাল থেকে। তা আমার সব থেকে আমার বড় অপারেশন হয়েছে, আর সব হয়েছে কেউ বাচ্চার অপারেশন তো ছোট মানে কারেন্টের। হ্যাঁ, আরেকজনের হয়েছে টিউমার অপারেশন, সে তো খুব কান্নাকাটি করছিল। আমি একদম কেঁদো না, সে যদি মনে করে আমাদের বাঁচাবে, সে যদি মনে করে আমাদের নেবে। আর তার ভরসাতেই তো বাচ্চা কাচ্চা, আমরা তো জাস্ট খালি যা মানে সেবক, দেখাশোনা করি। তা আমরা না থাকলে তাদেরকে কেউ না কেউ দেখবে, সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। তা ওদেরকে সামলান দিচ্ছি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। ওদেরকে আমি বলছি, কিন্তু আমার প্রচণ্ড ভয় পাচ্ছি আমি। ফার্স্ট টাইম মানে ওই ওপেন, আর আমি যে কারেন্টে যেটা করেছিল তার আগে তো এখানে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, তো সেইভাবে আমি অতটা ফলো করিনি জিনিসটা। কারেন্টে যখন করেছিল পেটটা ফুলিয়ে নিয়ে কারেন্টের অপারেশনটা করে। হ্যাঁ, বেলুনের মতন পেটটা পুরো এরকম উঁচু করে দেবে, একটা কেমন একটা সেটা করে দিয়ে করে নিল। তা ওইটা নিয়ে না অতটা ভয় পাইনি, এইটাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম গলব্লাডার অপারেশানে।
কেন জানি না। তো আমি তো এইটা দুবার উঠিতে ঢুকলাম ধরো, তা আমি ওইটার বেলা অতটা চারিদিকে দেখিনি ভয় পেয়ে, এইটার বেলা আমি খুব ভয় পাচ্ছি। আর চারিদিকে দেখছি, এখন আমি দেখছি মানে চারিদিকে বড় বড় ঝাড়বাতির মতো লাইট ওটির ভেতরে, আর সরু একটা বেড রয়েছে। তা ডাক্তারবাবু বলছে, মানে অন্য একজনকে বলছে যে ওই চেয়ারটা নিয়ে আসতে। তা আমি ভেবেছি আমাকে বলেছে, লোহার চেয়ার। তো কর্তামশাই এসেছে এই যে দুধ দিতে, দেখেছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কর্তামশাইকে দেখাতে পারি এই যে। বলো। না না, আমি যাচ্ছি, বালতিটা ছোটো বালতিটা বসালে এক্ষুনি পড়ে যাবে, আমি একটু কথা বলে নিয়ে যাচ্ছি আমি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু কর্তামশাইয়ের সঙ্গে কথা বলে নিলাম। আর কর্তামশাই ভিজে পুরো পান্তা ভাত হয়ে গেছে। এই যে এত ভিজছো কেন? আর ভিজো না, ভিজো না, ভিজো না, ভিজো না, ভিজো না গো। সেটাই তো ভাবছি। হ্যাঁ, তো আজকের মেয়ে আবার বাড়ি যাবে বলছে, মেয়ে বাড়ি যাবে বলছে, কি করে যাবে কি জানি। তো যাই হোক, এবারে হচ্ছে কি তোমার, আমি বলছি এখন থাক, আবার বলছি আমি ঘুরে চলে আসব। হ্যাঁ, ডাক্তার দেখাতে বলেছে, ডাক্তার বলেছে ফের যেতে 10 দিন পর আর কি। ওর যে পেটের ফটোটা দেখিয়েছে, কিছু একটা মানে ডিসপুট আছে। তো ও গেছিলো, ওর সঙ্গে তো সেভাবে কথা হয় না। 10 দিন পর যেতে বলেছে, মানে ফের কিছু একটা ব্যাপার আছে, ওই জন্যই ফের বলেছে 10 দিন পরে যেতে। তো যাই হোক, এবারে আমি যেটা বলতে বলতে ভুলে গেলাম, কি বলছিলাম বলো তো বন্ধুরা, একটু মনে করে নি, একটু মনে করে নি, একটু মনে করে নি, একটু মনে করে নি, কী বলছিলাম, কী বলছিলাম, কী বলছিলাম, বেশ ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, অপারেশন। তারপরে আমি ওটিতে যখন ঢুকি, সবার হয়ে যাচ্ছে, এবার বর্ণালী বেরিয়েছে। বর্ণালী না পুরো অজ্ঞান, বর্ণালী কোনো কথা বলছে না, মানে ওকে পুরো অজ্ঞান করেছে। এবারে আমাকে যখন ওটিতে নিয়ে গেল, আমি হেঁটে হেঁটেই গেছি, তখন ওই যে চেয়ারটার কথা বললো, মানে পা দিয়ে উঠবে যেটা, আমি আনতে গেছি, আমাকে বলছে তোমাকে বলেছি। আমি আমি ভেবেছি আমাকে বলেছেন ডাক্তারবাবু, আমি ভেবেছি। তা বলে এবারে অন্য একজন ওইটা এনে দিল, আমি টানতে পারছিলাম না, প্রচণ্ড ভারী ওটা। আর ওটা এনে দিল, উপরে উঠলাম, জামাটা এই হাত থেকে লাভিয়ে এখানটা এইভাবে আটকে দিল, বলে নিচু হও, একদম পুরো মাথাটা, পা দুটো লম্বা করে দিল, মাথাটা একদম পুরো ঝুঁকিয়ে দিল, দিয়ে আর একদম নড়বে না। আমি বলছি ঠিক আছে। তো আমি বলছি ডাক্তারবাবু শুনুন না। বলছে কী হয়েছে? আমি বলছি আমার পিঠে ইঞ্জেকশনটা না দিয়ে আমাকে অজ্ঞান করে দিন, অজ্ঞান, আমি না খুব ভয় পাচ্ছি। বলছে তুই আবার ভয়, তোর আবার কিসের ভয়, তুই তো ডাকাত। আমি বলছি না ডাক্তারবাবু সত্যি বলছি, আমি না খুব ভয় পাচ্ছি। তো নিচু হ বলতে আমি নিচু করলো, মানে একজন পুরো আমার ঘাটটাকে ধরে বেঁকিয়ে নিচু করে দিল। নিচু করে দিতে ইঞ্জেকশনটা দিল, দেওয়ার পরে ছাট করে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে হাত দুটো এরকম করে দিল, আর হাতের 5টা আঙুল, মানে 10টা আঙুলে দুটো হাতে এসব কী সব লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে আবার এইসব বুকেতেও সেই যেরকম ইসিজি ওই রকম টাইপের কিছু লাগালো, বুঝতে পারলাম আমি। তখন কথা বলছে, আর চোখের মধ্যে একটা কী কাপড়ও দিয়ে দিয়েছে, কিন্তু চোখের এই নিচ থেকে আমি দেখতে পাচ্ছি বড় একটা ঝাড়বাতির মতন আলো এসে এরকম ফোকাস পড়ছে। তো আমি বলছি ডাক্তারবাবু আমার না কিরকম বমি বমি পাচ্ছে। যে বমি পাচ্ছে কেন? আমি যে জানি না, আমার কেমন বমি পাচ্ছে। এবার আমার পাশে একজন মিঠু বলে মেয়ে আছে, সে আমার বন্ধু, বলছে বমি পাবে কিন্তু তোর ওটিতে ঢুকে, তুই কিন্তু বমি করবি না, বমিটা কন্ট্রোল করবি, আমাকে এইভাবে বলে দিয়েছে। আমার ওর কথাটা মাথায় আছে, যে নাহলে সেলাই কেটে যাওয়ার ভয় থাকবে। এবার বমিটাকে করে কন্ট্রোল করছি, কন্ট্রোল করার পরে তার আগে কি হয়েছে জানো বন্ধুরা, হাত পা ঝিঝি ধরে যাচ্ছে, আমার তো পা হাত অবশ হয়ে যায়। তা আমি বলছি ডাক্তারবাবু আমার না কেমন পা হাতগুলো না ঝিনঝিন করছে। বলছে পা ঝিঝি করছে, মা গো। তারা বলছে এই সব এখানে রেডি কর, রেডি কর, রেডি কর। সব রেডি করে নিল, নিয়ে এবারে কাটাকুটি করে নিল। হ্যাঁ, এবারে বলছে যে ওই কাঁচিটা দিয়ে, সেই কাঁচিটা দিয়ে, আমি তো শুনতে পাচ্ছি। এবার আমি তলা দিয়ে এমন করে দেখছি একবার করে, আমি না দেখবো না, ভয় পেয়ে যাব বলে আর দেখলাম না, চোখটা এরকম উপর দিক করে বন্ধ করে আছি আর ঠাকুরকে স্মরণ করছি।
আমাদের যে ঠাকুর, আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষা, তা আমি ঠাকুরকে এখন স্মরণ করছি। ঠাকুর, তুমি আমার মনের জোর দাও, আর কিছু না, তুমি আমার মনের জোর দাও। বলতে বলতে হয়ে গেছে। হ্যাঁ, আমার অপারেশনটা প্রায় আমাকে বার করেছে প্রায় 2টোর সময় বের করেছে। সবাই লাস্টে ঢুকিয়েছে, তো 9টার সময় করেছে, সবাই লাস্টে ঢুকিয়েছে, বেশিক্ষণ না। তা ঢুকিয়ে 2টোর সময় বের করেছে। করার পরে এবার যখন আমাকে ওখান থেকে ওখানে করবে, আমি যে ডাক্তারবাবু আমি কিন্তু ভারী মানুষ, মোটা পড়ে যাবো। বলছে তুই চুপ কর, তো তুই এত কথা বলছিস কেন, চুপ করে থাক। বলতে আমি বলছি ঠিক আছে বলে, ওরা না কি জানি কি বুঝতেই পারলাম না, এখান থেকে ওখানে করে নিল। আর ট্রলি নিয়ে আসে, হাতটা এরম করে রাখলো। আসার সময় দেখছি বর্ণালী রয়েছে, ঢোকার সময় দেখলাম বর্ণালী, আসার সময়ও দেখছি বর্ণালী। আমি নাই বেরোনোর সময় বাঁ হাতটা আমার বাঁ দিকেও আছে আর কি, আমি বাঁ হাতটা ওর গায়ে না এরম করে বুলিয়ে দিয়ে এলাম, বুলিয়ে দিয়ে আসলাম। আমাকে বেটে দিচ্ছে, আমি বলছি, আমাকে ফের বলছি আমাকে আস্তে করে ধরো ধরো, আমি পড়ে যাব, সবাই মিলে আমাকে ধরো, সবাই মিলে ধরো। তো আমি বেটে দিয়েছে। দেওয়ার পরে আমার মেয়ে আমাকে, ছোটো মেয়ে পরের দিন দেখতে গেছে, আমার ছোটো মেয়ে পরের দিন দেখতে গেছে। তো পরের দিন আমি অনেকটাই ফিট, দেখতে গেছে। এবারে দুখানা থাকে, একটা ক্যাথিটার মানে টয়লেটের, আর একটা হচ্ছে মানে ভেতরের যে বদ রক্ত বেরোনোর জন্য ভেতর দিয়ে একটা পাইপ ঢোকানো থাকে, সে পাইপটা পরে কাঁচি দিয়ে টেনে বার করে দেয়, সেই পাইপটা দিয়ে বদ রক্তটা বেরোয় সেইটা। ওটা দেখে আমার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তখন তো টেবিলগুলো অন্য রকমের ছিল, এখন তো বিদ্যাসাগর পুরো একটা অন্য রকম হয়ে গেছে। তো ওইখানটা দেখে আমার মেয়ে টেবিলের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথা পড়ে গিয়ে আর বমি টমি করে এক একবার। আবার সে আমাদেরটা নিচ থেকে গেল, গিয়ে ওকে নিয়ে এলো। মানে ও ছিল না, যা আমাকে দেখতে গেছে, ছিল আমার মা। হ্যাঁ, আমার মা, আমার 3টে ছেলে মেয়ে হওয়ার সময়ও আমার মা, আমি 3টে অপারেশন হয়েছি আমার মা, আর আমার এই গল্প টিউমার অপারেশনের সময় আমার বড় মেয়ে আমাকে অনেক করেছে। আমার যা আমাকে খাওয়ার দিক দিয়ে কোনো কষ্ট দেয়নি। সকালবেলায় চা, লাল চা, হয় চাল ভাজা, নয় চিড়ে ভাজা, নয় মুড়ি, মুড়িটা খুব কমই দিত, মিথ্যে কথা না, বিস্কুট দিয়ে হলেও মানে আমাকে চা করে দিত। দুপুরবেলা আমাকে গুঁড়ি কচু মানে মুখি কচু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দিত প্রত্যেকটা দিন, একদিনও বাদ দেয়নি। হ্যাঁ, খালি শুক্রবারটা নিরামিষ খাওয়া হতো, মিথ্যা কথা না। আমাকে একটা কোলের সামনে ধরে দিয়ে যেত, চেয়ারে বসতাম, আর আমাদের বারান্দায় তক্তপোষ আছে, ওই তক্তপোষের ওপরে দিত, আমি খেতাম। ওখানেই হাত ধোয়া, ওখানেই সব অনেক করেছে। তাদেরকে কোনোভাবে আমি মানে করতে পারবো না। আমার যা আমাকে করেছে, আমার বড় মেয়ে আমার গা মুছিয়ে দেওয়া, পা মুছিয়ে দেওয়া, হ্যাঁ, ড্রেসিং করা, বলতো ভয় পেত কিন্তু আবার ডাং পিটে। ও আমার বড় মেয়েকে দেখতে ওরকম, কিন্তু ও খুব ডাং পিটে, খুব খুব সহ্য করি। ঠাকুর ওকে পরম দয়াল, ওকে যেন খুব ভালো রাখে। ওকে কেন, সব মেয়েদেরই কি বলছি, কিন্তু ওকে যেন খুব বেশি করে, ও যে ফ্যামিলিতে গিয়ে পড়েছে, হ্যাঁ, ওর এত ধৈর্য সহ্য বলেই ও সবাইকে নিয়ে এখনো অবধি আছে। অন্য মেয়ে হলে ছিটকে বেরিয়ে আসতো। আমি মা হয়ে বলছি, আমি মা খারাপ, সত্যি আমি খারাপ। হ্যাঁ, প্রত্যেকটা মায়েরাই খারাপ হয়, প্রত্যেকটা মায়েরাই খারাপ হয়, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ের কাছে ভালো হয়। কেন, মা না হলে সেসব মেয়েরা, কেন আমার দিক দিয়ে আমি দেখেছি তো, আমার মা এখনো অবধি আমার পাশে আছে। মা না থাকলে সেসব মেয়েরা কোনো দিনই করতে পারে না। তো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা, তো তোমরা কেউ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আমার মনের অনেক কষ্ট, তোমাদের কাছেই শেয়ার করি, তোমাদেরকেই সব বলি। হ্যাঁ, তো এবারে রইল কি, গলব্লাডার অপারেশন হয়ে গেল, তারপরেও প্রচণ্ড ব্যথা, সারাক্ষণ এই ব্যথা জায়গাটায় ফুলাই। আমার ব্যথাটা কোনো সময় আমি যদি তোমাদের দেখাতে পারি দেখাবো। এই পাশটা আমার ফুলে রয়েছে, তো দেখালাম কোথায় না, ওটা কি বলে, খুব বেশি ওটা ভোরবেলা করে চলে যেতে হতো ফার্স্ট এতে, ওখানে যেতাম তোমার 5:30টার সময় যেতাম, 9টা দিয়ে টিকিট করতো, 10 জন আর বেশি দেখতো না, পণ্যশ্রী, ওই ডাক্তারটাকে দেখা দাও। ও প্রত্যেকটা সপ্তাহে গেছি,
অন্তত ওখানে 3 মাস দেখিয়েছি। দেখানোর পরে ওষুধ লিখে দিয়েছে, প্রত্যেকটা ওষুধ খেয়েছি। খুব কষ্টই আমাদের দিন গেছে, খুব কষ্টতে ওষুধ খেয়েছি। একটা জিনিসও আমি কোনো ডাক্তারের বাদ দিইনি। যে আমি একটা জিনিস ভাবি যে আমি যদি সুস্থ থাকি আমার ফ্যামিলি সুস্থ থাকবে, এই জিনিসটা ভেবে আমি কোনো দিন কোনো কিছু গাফলতি করতাম না। তা ও বলে এবার ডাক্তার দেখাতাম, তবে উনি কোনো দিন ফটোর কথা বলেনি। তো ব্যথাটা যেরকম হতো, টিউমার অপারেশানটা হয়েছে কীরকম বন্ধুরা, মানে বলছি গাইনিক ডাক্তার, বলছি যে ডাক্তারবাবু, মানে দিদি, মানে উনি লেডিস দিদি, বলছি যে আমার না কেমন একটা হয়, ঠিক বাচ্চা মানে যখন পুরো মানে পুরুষ্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে লেবে যায় বাচ্চাটা, লেবে যাওয়ার পরে যখন 3 মাস হয়ে যায় সেরকম একটা হচ্ছে। আমার মনে হচ্ছে আমার পেটের বাচ্চা, আমার মানে এক্ষুনি আমার বাচ্চাটা হয়ে মানে সামনে পুরো এরকম একটা ব্যাপার, তোমরা বুঝতে পারছো কি জানি না। তো এইরকম একটা ব্যাপার হচ্ছে যে আমার এক্ষুনি একটা আমার, হ্যাঁ, তো আমার পেটের নিচের দিকে ভারটা লেবে এসছে, এরকম একটা ব্যাপার। তখন ওনারা ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ খাচ্ছি, ওই ভারটা কমছে না। তবে এই টিউমারটায় আমার ব্যথা ছিল না, কিন্তু প্রচণ্ড হালে ভার ছিল। এই ভারের জন্য আমার উপরেরটা প্রচণ্ড কষ্ট হতো, উপরের পেটে। তো ওটা তলার পেটে ছিল। তো আমি এই এত কষ্ট পাচ্ছি দেখে আমার মা চারিদিকে করছে, আমার মাসি টাসি সবাইকে বলেছে, মামি টামিদের। তো সেখানে দেখো আমার মাসি মেশোরা আমাকে খুব সাহায্য করেছে সেখান থেকে। তো সব জায়গায় আমি একাই করেছি, আর সেখান থেকে আমার মাসি মেশোরা আমাকে খুব সাহায্য করেছে। আমার মাসির মেজো দেওর, মেজো যা, ওরাও সবাই মানে খুব সাহায্য করেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারের মাধ্যমে আমি অপারেশান হয়েছি মেডিকেল নার্সিংহোম ডোঙারে। ওখানে আমি ওই ডাক্তারের মাধ্যমে আমি অপারেশান হয়েছি। ডাক্তারের সঙ্গে ডাক্তার কতবার যে কথা বলেছে, আমাদের যে মানে ওনার নাম হচ্ছে সবুজ, আমার মামার বাড়ির পাড়ারই ছেলে, মামার বাড়ির পাড়ার। তো ওই সবুজদা যে আমাকে এত সাহায্য করেছে বলা যাবে না, ওই সবুজদা অনেক করেছে। তো এখনও যাওয়া হচ্ছে না আর, তো গেলে এই জায়গাটাও আমি ওই সবুজদার মাধ্যমেই আমি করব। তো উনি সত্যি খুব ভালো মানুষ, ডাক্তার বলে না ভগবানের পরে ডাক্তার, তো সত্যিই উনি ডাক্তার। হ্যাঁ, তো আমার মায়ের যখন মানে মায়েরটা বলছে, আমারটা বলে শেষ করে দিই। তো আমাকে তখন উনি পাঠালো যে প্রথমে রক্ত পরীক্ষা ওখান থেকেই করলো। আমার তো পুরো মানে অবস্থা খুব, আমি মাসির বাড়িতে ছিলাম কতদিন, মাসি আমাকে ছোটাছুটি করেছে নিয়ে। আমার মাসি চোখে দেখতে পায় না, আমার মাসিকে আমি এখনও অবধি দেখতে যেতে পারিনি। আমার মাসি পড়ে গিয়ে পা ভেঙে গেছে, মাসির অবস্থা খুবই খারাপ, মাসিকে আমি দেখতে যেতে পারিনি এখনও অবধি। তা বলতে পারে আমার মাসি মেশোরা আমাকে যে এত করেছে মানে যারা করেছে তাদেরকে না মানে ধন্যবাদ দিতে নেই, তাদেরকে ধন্যবাদ দিতে নেই, তারা যারা করে না তাদেরকে ধন্যবাদ দিতে নেই। হ্যাঁ, তা বলতে তাদেরকে কী দেবো সেটাও আমি নিজেও বুঝে পাই না, তারা আমার এত করেছে। তো এবারে গেছি যখন, যাওয়ার পরে আমাকে সবুজের কাছে নিয়ে গেল, ওই সবুজদার কাছে নিয়ে যাওয়ার পরে সবুজদা ওষুধ দিল, এ করলো, খেলাম, কমছে না। তো ফের আবার করলো, রক্ত পরীক্ষা করলো, ফটো তুলতে দিল, ফটোটা তুললাম চিকিৎসা থেকে। তো ধরা পড়লো গলব্লাডার, এই টিউমার ধরা পড়লো, তো টিউমারটা হয়েছিল কীরকম, জোর ঘর বলে না কি বলে না সেখানটায়। তো বলেই দিয়েছিল যে এই টিউমার অপারেশানটার পরে কিন্তু কিন্তু খিটখিটে হয়ে যাবে, এই কথা আমাকে বলে দিয়েছিল। তো তারপরে বন্ধুরা বলতে বলতে আমাকে ওই মানে সবুজদা অনেক সাহায্য করেছে, আমার মাসি মেসো ওরা তো সঙ্গে ছিলই। তো যখন আমাকে মেডিকেল নার্সিংহোমে পাঠালো, তো আমি তো ওটা জানতাম না। তো আমার মাসি নিয়ে গেল একটা অটো, মানে বসে গেলাম এখান থেকে শামুকপাতা থেকে গেলাম রায়পুর থেকে টানা অটোতে। তা অটোওয়ালা একদম পুরো ওই হসপিটালটার সামনেই লাগিয়ে দিয়েছে। তারপর ওনার নাম্বার দিয়েছিল, নাম্বার আমি নিই, কিন্তু কোথায় কি করে দিই জানি না, আমার মাথার ব্রেন থেকে পুরো ওয়াশ হয়ে বেরিয়ে যায়। ওই নেওয়াটাই আর কিছু না। তা যাই হোক, যা হওয়ার পরে তা উনি করলো, এমনকি উনি আমাদের সঙ্গে ডাক্তারের কাছেও গেছিলো। কথা বলতে, আমি আমার মাসি ছিলাম, ভয় পাচ্ছিলাম যে কী কথা বলতে, কী কথা বলবো না বলবো।
তারপরে আমি কি করলাম, ওই সবুজদার কথা বলতেই তো বড়দা বুঝে গেল, মানে ওটা তোমরা বুঝতে পারবে মেডিকেয়ার নার্সিংহোম যে বড়দার নার্সিংহোম, বড়দার নার্সিংহোম। তো এখন আমাদের বিশ্বলক্ষীতলায় বিশাল বড় নার্সিংহোম করেছে বড়দা। তা বলতে ওই নার্সিংহোমে অপারেশনটা হলাম, হওয়ার পরে ভালো আমাকে আমি একদম সুস্থ ফিট হয়ে গেলাম, সব হয়ে গেলাম। কিন্তু এই গলব্লাডার অপারেশনটা সাকসেস হয়নি। গলব্লাডার অপারেশনটা নিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে আছি, মানে সারাক্ষণ এইটার জন্য না, মানে আমার এই পোর্শনটা পুরো কষ্ট, কথা বলতে কষ্ট, পিঠের এই জায়গাটায় আমার সারাক্ষণ, আমি বাঁদিকে চাপ দিয়ে কাজ করি, সারাদিন সবই করি, কিন্তু এই জায়গাটা সারাক্ষণ একটা কিনকিন ভাব, আর মাঝে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয়, মাঝে মাঝে যন্ত্রণাটা হয়। তো সেরকম তারপরে শীতকালে আসলে দেখো বেশি ঠান্ডা আমার সহ্য হয় না, গরমকাল আসলে বেশি গরম আমার সহ্য হয় না। আমার নার্ভের প্রবলেম এসছে, কি গা জ্বালা মানে এই লঙ্কা বাটো গা দিয়ে যেন একটা গরম ভাব বেরোয়, যেরকম একটা মানে কিরকম একটা বলবো, ওটা আসলে না আমি আর কাউকে সহ্য করতে পারি না, কারোর কথা সহ্য করতে পারি না, কারোকে সহ্য করতে পারি না, ছেলে মেয়ে বর বলো কাউকে আমি সহ্য করতে পারি না। যতই যে আমার সঙ্গে ভালো ভালো কথা বলুক, আমি কিছু সহ্য করতে পারি না তখন, যখন মানে মানে আমি কোথায় যাব কি করব দিশা খুঁজে পাই না সেই সময়টা, এরকমই অবস্থা। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। তা তো এইভাবেই তোমাদেরকে না আমার যত কিছু বলবো, আমার মনটা একটুখানি যেন মনে হয় আমি আমার বন্ধুদের সঙ্গেই শেয়ার করবো, কেন আমার তো এখন আমি ভাবতে পারি আবার একটা বন্ধু হবে, বা আমি এত বন্ধুর সঙ্গে মানে মিশতে পারবো, বা আমার এত বন্ধু আমাকে ভালোবাসে, আমি একটুও ভাবতে পারিনি যে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে, আমার এত বন্ধু হবে, বা আমি এত বন্ধুদের পাশে পাবো, আমি একটুও ভাবতে পারিনি। তো আমি তোমাদের সাথে পেয়ে, পাশে পেয়ে আমি সত্যি খুব খুব খুশি। আর আমি সবথেকে মনেও জোর আমার, যে আমার বন্ধুরা আমার সাথে আছে, পাশে আছে, আমি খুব মনের জোর আমার, যে আমার বন্ধুরা আমার পাশে আছে। তো মেয়ে গামলা বসিয়ে দিয়েছে কলে, দেরি হচ্ছে বলে, তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বলে ফেলেছি, সকালবেলায় এখনও অবধি বিছানায় বসে আছি। তো মেয়ে কলে গামলা বসিয়ে দিয়েছে, আজ শুক্রবার অনেক কাজ আছে, তো সেই সব কাজগুলো এই বাবা গো করছি এবারে। আর আমার এই যে এইটা হচ্ছে সম্পত্তি, দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় লিঙ্কটা, এই বড় লিঙ্কটাই হলো আমার সম্পত্তি। দুটো জিনিস আমার সঙ্গে দিতে বলেছি, আমার দেহ যখন ছেড়ে দেবো, ত্যাগ করব, তখন আমাকে দিবি তোরা কালীঘাটে, আর এই জিনিসটা সঙ্গে দিবি, আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, এইটা আমার সঙ্গে দিবি, আর আমাকে দিবি আমার কালীঘাটে আমার শাশুড়ির কাছে, আমি কারোর কাছে থাকবো না, আমি আমার শাশুড়ির কাছে থাকবো। কেন আমার শাশুড়ি শ্বশুর ননদরা সবাই খুব ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি আছে কালীঘাটে, তো আমি চাই কালীঘাটে আমার শাশুড়ির কাছেই থাকতে। তো যার জন্যে আমি বলেছি আমি কালীঘাটেই যাব। কম্বল মেলা আছে ওপরে, কম্বলটা রাত্রিবেলা মেলে দিয়েছি, তখন 12টা বাজে, 11:15 থেকে বৃষ্টি এসছে, আমি এদিক ওদিক করতে করতে তারপরে ওপরে উঠেছি, ওপরে উঠে ভিজে গেছি, মাথায় একটা গামলা দিয়ে আরে করেছি, আর অত রাত্রিবেলার কী করে মানে তোমাদেরকে দেখাবো যে দেখো আমি এইভাবে করছি, তখন আর দেখাতে পারি? আর ছাদের উপরে তো অন্ধকার, অন্ধকার মানে বাইরের যে পোস্টের আলোটা পুরো ছাদে পড়ে, কিন্তু তবুও অন্ধকার, মানে কীরকম, ওপরে প্লাস্টিকটা নিয়েছি, প্লাস্টিক দিয়ে তো হুলহুল করে জল পড়ছে, তোমাদের আমি যদি সকালে উঠি তোমাদের দেখাবো যে কী হালে জলটা পড়ছে। আর এখন যাব এই যে বাইরে, মেয়ে গামলা বসিয়েছে, আর এই দেখো আজকের এই যে গ্যাসটা সব মাজবো, শুক্রবার, আর উচ্ছে দেখো পেকে গেছে, এই উচ্ছে, বেগুন উচ্ছে কোনো পেকে দেখতে পাচ্ছ, দানা বেরিয়ে গেছে, দেখো দানা বেরিয়ে গেছে, এই যে পেকে দানা বেরিয়ে গেছে। আর আজ শুক্রবার এগুলো খাবো না, তবু দেখি গুছিয়ে রাখবো। লিচুগুলো দেখো আমটা ফেটে গেছে, এটা দিশি আম, লিচুগুলো সব হয়ে গেছে। আর ফ্রিজেতে সেই তরমুজটা রস করে কবে থেকে রেখে দিয়েছি, সে আর করা হচ্ছে না, বললাম যে আইসক্রিম করবো, করা হলো না। তারপরে সে সকালবেলা নাম ধরতে নিয়েছে, যে বলে না কালো মাথা, যেটা ছেনে খাওয়া হয়, হ্যাঁ ছেনে খাওয়া হয় না পুরুলি করে, সেইটা কদিন কারেন্ট চলে যাচ্ছিলো, তো সেটা দেখি নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, সেটা আর করিনি, করলে তোমাদের অবশ্যই দেখাতাম। তেল নিয়ে আসা হলো, চিনি নিয়ে আসা হলো, সুজি আনা হলো, একটা আনন্দ ভাব,
কিন্তু হলোই না, বেকার হয়ে গেল। তো এইরকম অবস্থা। এই আজকে এই দেখো বাসন রয়েছে, বাসন মাজবো, অনেক কাজ। আজ শুক্রবার, অনেক কাজ আর অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই জন্য মেয়ে গামলা বসিয়ে দিয়েছে, মেয়ে কলে গামলা বসিয়ে দিয়েছে। দেখাতে পাচ্ছি কি জানি না। মেয়ে কলে গামলা বসিয়ে দিয়েছে, ড্রাম ভর্তি হয়ে গেছে। আবার এক বালতি এই যে ভিজানো আছে, এক বালতি ভেজানো আছে। তারপর হচ্ছে কাচাকুচি পড়ে রয়েছে, অনেক কিছু আছে, সব অনেক কাজ, অনেক কাজ আছে আজকে, অনেক কাজ করবো। তোমরা দেখতে থাকো, কতটা পারবো দেখাবো, ঠিক আছে? খাওয়ার জল কটা ভরা হয়ে গেছে, খাওয়ার জল কটা তুলে নিও, বোতল কটা। হ্যাঁ, এখানে রেখেছি। জামা কাপড় কটা কেচে নি। এই দেখো আমার সাদা প্যান্টটা দেখো, এই কাপড়ের রং লেগে কি হলো, প্যান্টটা পরে যাবে। মেয়ের চান হয়ে গেছে, শ্যাম্পু করে দিয়েছি। এবারে আমি কটা খেয়েছে, ভেতরে বাসন টাসন সব আজকে অনেক কাজ আছে, সব করবো। এদিকে কাঁচাটা করে নিয়ে আসবে, বাইরের কাজটা করে দেবো। তারপরে কাপড়টা দিয়ে কিরম রং উঠছে, খালি কাপড়টা দিয়ে কিরম ব্লু দিয়ে রং উঠছে। প্যান্টটা পুরো সাদা প্যান্ট রং হয়ে গেল। যা, আর ওপরে অত ভিজানো আছে। তো দেখো এই যে বাসন মাজি, আমাদের ঘরটা অন্ধকার। লোনের টাকা দিয়ে এলাম, তোমাদের দেখাতে পারিনি। আর এই যে বাসন পড়েছে, গ্যাস মোছা হয়ে গেছে। আর এই যে বাসনগুলো মাজবো, কিন্তু আমাদের ঘরটা অন্ধকার। অন্ধকার কেন? কারেন্ট যায়নি, কারেন্ট আছে। আমাদের এই যে দেয়াল চুয়ে চুয়ে জল পড়ছে, তোমাদের দেখাচ্ছি। দেয়াল চুয়ে চুয়ে এতটা পরিমাণে জল পড়ছে, বোর্ডের ভেতরে জল ঢুকে যাচ্ছে। তো কারেন্টের বোর্ডটা চিচি চিচি করছে, এবার কারেন্টের তারের গন্ধ বেরোচ্ছে, যার জন্য আমি মেনটাকে বন্ধ করে দিয়েছি। কেননা বাই চান্স যদি কিছু একটা দেখো তোমরা, আমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো কিরম জল পড়ছে, দেখো কিরম পরিমাণে জল পড়ছে, দেখতে পাচ্ছ? দেয়াল দিয়ে চুষিয়ে দেখো, পুরো দেয়াল। আগের বারেও দেখিয়েছিলাম, এবারেও দেখিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম পরিমাণে জল পড়ছে? এই বোর্ডের ভেতরগুলো জল পড়েছে, আমি যার জন্য যে এইটা বন্ধ করে দিলাম। তাহলে না, আকাশ এখনও দেখছো কিরম হুরুম গুরুম করছে। যার জন্য এবার এতগুলো মানুষ নিয়ে আছি ঘরের মধ্যে, কোনো যদি একটা বলতে নেই, পরম দয়ালের কৃপায় কিছু হবে না জানি, তবুও। তো এই যে এতটা পরিমাণে জল পড়ছে, এই যে জল ভেতর দিয়ে পুরো, এই দেখো নিচটায় দেখো, এই জল পুরো গড়িয়ে গড়িয়ে পুরো এইখান থেকে পুরো এই যে বেরোচ্ছে ফ্রিজের নিচে। এই যে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে জল বেরোচ্ছে দেখো এইখান থেকে, দেখো কতটা জল। এই দেখো আমার হাত দিচ্ছি, বুঝতে পারছো? থপথপ করছে জল, দেখো কতটা পরিমাণে জল বেরোচ্ছে। তো যার জন্যে মাঝে মাঝে তো সিঁড়ি দিয়েও জল পড়ে, টপ টপ করে। উপরটা না হওয়ার কারণে মানে এইটা তো জানি না, পরম দয়ালের কৃপা, মানে কবে করতে পারবো জানি না। তো এই বাসন কটা মাজি, আর নাতিটাকে যে বক্সটা এনে দিয়েছে, নাতিটাকে একটু চালিয়ে দিক। আমি কথা বলছি বলে ওই জন্য মনে হচ্ছে বক্সটা বন্ধ করে দিয়েছে। তো এদিকে দেখে, আর এদিকে ছেলে দান মাজছে, কিছু করে বাড়ি দেখতে লোকজন দেখে। আর এদিকে ছেলে দান মাজছে, ছেলে আবার পড়তে যাবে, দুধ গরম বসানো হবে। ওই জন্য এই যে বাটিগুলো সব মেজে নিচ্ছি আমি, দুধের বাটি। এই যে দুধের বাটি, দুধের সসপ্যান। কালকে বিকেলবেলায় সসপ্যানটায় দুধ গরম করা হয়েছিল, দেখা হচ্ছে রাত্রিবেলা দুধটা কেটে গেছে, সেই দুধটা করে দিয়ে আবার ফের দুধ এইটার মধ্যে বসানো হয়েছে। এবার এইগুলো মেজে নিয়ে আজকে শুক্রবার, সব মেজে ঘষে আবার ফের নতুন করে বসানো হবে, এই আর কি। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দুধ গরম করা হয়ে গেছে গ্যাসের ওপরে, বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো গোছানো হয়নি। আমি ছাদে যাব, ছাদের অবস্থাটা কী দেখবো, ছাদে যাব। তারপর আজকের আলু কুমড়োর তরকারি আর রুটি করবো। এই ছাদ দিয়ে হয়ে এসে চান করবো, চান করেছে তারপরে যা করার করবো। আলু কুমড়োর তরকারি করবো, আর ছাদে যাই, চান করি, চান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যা করার করবো। হ্যাঁ ঠিক আছে, এখন ওপরে যাচ্ছি। দেখো হাতে রয়েছে কঞ্চি, নিয়ে যাচ্ছি ওপরে, তোমরা দেখবে চলো ওপরটার কিরম অবস্থা, ঠিক আছে?
উপরে প্লাস্টিক দিয়েছে, যে প্লাস্টিক ফেটে গেছে, দেখতে পাচ্ছি আলো দেখা যাচ্ছে প্লাস্টিক দিয়ে যাচ্ছে। ও মা, মা সরে যা, মা সরে যা, মা সরে যা, মা ভাইকে ছড়া, ভাইকে ছড়া। দেখতে পাচ্ছ এরকম জল পড়ছে। একটা বড় প্লাস্টিক কিনতে হবে, বড় প্লাস্টিক কিনে আর এইভাবে গামলা ভর্তি জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকটা, এরকম আমি প্লাস্টিক চাগিয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এদিকে বালিশ ভিজে গেছে, বালিশ রোদ্দুরে দিয়েছিলাম, নিচে জল পরে বালিশ ভিজে গেছিলো, তুলতে ভুলে গেছি, মানে কালকের আর তোলা হয়নি। আর এদিকে এই যে মেলা আছে, নাইটি এগুলো নিতে এসেছি ধোবো বলে। আর পায়রাটা এসছে, দেখতে পেয়েছো ওই যে পায়রাটা উপরে বসে আছে, ওই দেখো এই পায়রাটা আসে, তার জন্য একটা অবলা জন্তুর আসে করবো, তার জন্য একটু এই যে গম দিয়ে দিই খেতে। গমগুলো যে নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পারলাম কিনা জানি না, গমগুলো উপরে পড়ে আছে। আর এই বেশি মানে কি প্লাজো প্যান্টটা রয়েছে, আর এই দুটো নাইটি রয়েছে, এই তিনটে জিনিস রয়েছে, এগুলো ধুয়ে দেবো। বালিশটা ভিজে গেছে, এটা আমার ছোটো মেয়ের খুব আশার জিনিস ছিল, নষ্ট করে ফেলেছি, খুব আশার জিনিস ছিল, এটা নষ্ট করে ফেলেছি আমি। তোমরা দেখলে, আর এখনো বাকি আছে, জল চারিদিক দিয়ে পড়ছে। বড় একটা প্লাস্টিক কিনতে হবে জানো বন্ধুরা, কিনে আপাতত না ভাবছি ওপরটায় দিয়ে দেবো। আর এইভাবে এই যে এখন একটা নিচে বাঁশ পড়ে আছে, দেখো দেখতে পাচ্ছ, আমাদের দেখাতে পারলাম কি, এই যে নিচে ওই দেখো বাঁশটা, ওইখান থেকে ওই মাথা অব্দি। আর এইখানে একটা বাঁশ দিয়েছি, এইদিকে একটা বাঁশ দিয়েছি, ওখানে একটা বাঁশ দিয়েছি, আর এই কোনা কোনাতে সব একটা করে বাঁশ দিয়েছি। আমি আর আমার মেয়ে দুজনে মিলে পারি বলো এইসব কাজ, আর করেছি তো। এরম করে দেখি যতদিন যায় পরম দয়ালের কৃপায়। দুদিন বৃষ্টি হয়েছে, দুদিনে দেখো ছাতা সাতলা পড়ে গেছে, ব্রাশ দিয়ে ঘষে দেবো। দুদিনে সাতলা ছিল না, কিরম সবুজ সবুজ ভাব লাগছে দেখতে, এই যে এই দেখো কিরম সবুজ সবুজ ভাব লাগছে দেখতে। তো এটাও ঠিক করে দেবো। বাঁশটাকে মানে আমি না ঠিক পেরে উঠছি না, এদিকে ওদিকে সামাল দিয়ে উঠতে পারছি না, ওর জন্য না এই বাঁশটাকেও ব্যবস্থা করব, ফের সব খুলে ঠিক করব। তো এই যে এক গামলা জল হয়েছে, এদিকে এক বালতি জল, এই যে কালো বালতিটা, এই বালতিটা এক বালতি জল, এই গামলাটা এক গামলা জল হয়েছে, দেখো। এবার তো জল ছেপে পড়ছে, সেটা বড় কথা না, জল ছেপে পড়ছে। আর ওপরে যে সুতাম, এইগুলো যে চাপা আছে না, উপরে সুতাম, এই বালাপোষ, কম্বল, বালিশ সব আছে, 3টে বালিশ আছে, 2টো বালাপোষ আছে, কম্বল আছে কটা, মশারি টশারি সব আছে, সবগুলো চাপা দিয়ে রেখেছি আমি। যখন ওপরে শুতাম সেইগুলো সব চাপা দিয়ে রেখেছি। তো জল পড়ে পুরো চারিদিকটা পুরো একাকার হয়ে রয়েছে। হ্যাঁ এই তো পরিষ্কার হয় ব্রাশটা দিয়ে ঘষে দিলাম। ঢাকা দিয়ে ঘষেছি, সবুজ যেন মনে হচ্ছে পরিষ্কার। এবারে সবুজ ভাবটা গেল মানে পরিষ্কারটা হলো, সবুজ ভাবটা গেল মানে পরিষ্কারটা হলো। মানে এতক্ষণ মনে হচ্ছিল পরিষ্কার হয়নি।
ঢাকা দিয়ে ঘষে ওঠে নেব না, তো এবারে শান্তি করা হয়ে গেছে। নিচু থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, ধূপ দিচ্ছি উপরে, বেশি ওপর থেকে করতে পারছি না, খালি ওপরে উঠছি আর নিচে লাগছি, উপরে উঠছি আর নিচে লাগছি, কেননা নাতিটা ঘুমাচ্ছে। এবার চেয়ারটা নিয়ে যদি আমি উপরে দাঁড়িয়ে থাকি একভাবে, তাহলে নাতিটা আমার শুতে পারবে না, যার জন্য এইভাবেই দিচ্ছি। দেখো আজকে ঘন্টাও বাজাবো না, শাঁখও বাজাবো না, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। দেখো এই দেখো ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ। এই ধূপধানিটা নিয়েছি, সত্যিই খুব ভালো হয়েছে, কারোর গায়ে ছাই পড়বার ভয় থাকবে না। হ্যাঁ, ঠাকুরকে খেতে সব হয়ে গেছে দেওয়া, খালি ধূপটা দিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ঠাকুরের লাইটটা জ্বলে দাও তোমার একটু, ঠাকুরের লাইটটা যা দিয়ে দিয়েছি। এই বন্ধ কর, বন্ধ, ওইটা না বাবা। তো ঠিক আছে, ঠাকুরের লাইট জ্বালতে হবে না। হ্যাঁ, কেন জল পড়েছে তো চিচির চিচির করছে। এই যে ঠাকুরকে দিয়ে দিলাম। আজকে আর ঘন্টাও বাজাবো না আর শাঁখও বাজাবো না, কিন্তু শাঁখ ঘন্টা না বাজালে না পুজোটা ভালো সম্পূর্ণ হয় না। পুজোটা তো দেওয়া হয়ে গেল, তোমরা দেখলে। হ্যাঁ, আজকের একদম এই যে আমার নাতিটা ঘুমাচ্ছে, এই দেখো তোমরা তো, যার জন্য আজকের আমি খুব ধীর স্থির করে পুজো করেছি। ওখানে চেয়ারটাই করিনি, ওখানে দাঁড়াইনি, যাই হোক করে এই যে পুজোটা দিয়েছি আমি। হ্যাঁ, ধ্যান করে পুজোটা না দিলে না মনে হয় না যেন, তো যাই হোক করে দিয়ে দিয়েছি। ওই আর ধূপধানিটা সত্যিই আমার খুব ভালো লেগেছে, কেননা মানে ছাইটা পড়ার ভয়টা নেই, আর ছাইটা ওর ভেতরেই পড়ছে। আর আমার ছেলেও বলছে মা খুব ভালো হয়েছে, তো ভালো হয়েছে, বলছে হ্যাঁ। আর কালকে আরেকটা জিনিস দেখো, আগামীকাল বৃহস্পতিবার ছিল, এই যে মেয়ের জন্য এইটা আমি কিনিনি, তবে এটা আমি কিনিনি। এই যে ব্লুটুথ বক্সটা, বিশাল আওয়াজ, মানে নাতির জন্যে আমার মা কিনে দিয়েছে, ওনার পুতির জন্য। ও মা, তোমার ছেলে এইটা কিনে দিয়েছে, এই ব্লুটুথ বক্সটা। মেয়ে মায়ের কাছে আবদার করেছিল, মানে আমার মেয়ে তার দিদার কাছে আবদার করেছিল যে ও দিদা আমাকে একটা বক্স কিনে দিও না গো, আমি ঘরে একা একা থাকি, তো বক্সটা চালিয়ে আমি আর সুরাজ থাকবো। বলছে আচ্ছা ঠিক আছে দেবো। তা আমাকে পরশুদিনকে পয়সা দিয়েছিল, দিতে আমি ওটা কিনে নিয়ে এসে দিলাম। ও বেশি জিনিস চায় না, ও একটু ছোটো ছোটো জিনিসেই ও খুশি, অনেক আহামরি জিনিস চায় না। ওকে তো কোনো জিনিসই দিতে পারিনি, আর ও চায়ও না যে আমাকে এইটা দাও ওইটা দাও। ছোটো থেকেই আমার ছেলে মেয়েদের কোনো দিন কোনো কিছু বায়না নেই, একটুতেই খুশি, যা দিই ছোটো থেকে তাতেই খুশি। আর এমনিই আমরা মেয়েরা, সত্যি কথা কি, আমাদের অনেক কিছু দরকার পড়ে না, আমরা একটুতেই খুশি। গায়ে চাপা দেওয়ার জন্য একটা যদি নাইটি হয় তাতেই খুশি, আর একটা টিপের পাতা হলো না হলো, এখন তো 20 টাকা দিয়ে লিকুইড সিঁদুর উঠে গেছে, এই যে টিপ পরি এতেই। আর এখন ভিডিও করছি বলে তাই একটু ছোটো লিপস্টিক দিই, নাহলে লিপস্টিক দিতাম না। তো সেম জিনিস আমার মেয়েরাও খুব অল্প অল্প জিনিসেই খুশি, অনেক জিনিস চায় না যে আমাকে এইটা দাও ওইটা দাও, আমাকে সোনার নেকলেস বানিয়ে দাও, বড় বড় ঝুমকো বানিয়ে দাও। এটা অনেক বউদের দেখি, লক্ষ্য করি, অনেক মেয়েদেরকে দেখি বাবা মায়ের কাছে বা স্বামীদের কাছে খুব জোর করে। কিন্তু এটা বলবো না, এটা সত্যি কথা, এবং আমার গর্ব যে আমার মেয়েরা কোনোদিন কিছু বায়না করেনি, ছোটো থেকে বলেনি যে মা আমাকে ওইটা দিতেই হবে, বলেনি যে বাবা আমাকে ওটা দিতেই হবে, কোনো দিন কাঁদেনি, কোনো দিনের জন্য জোর করেনি। তো ঠাকুর ওদেরকে ভালো রাখুক, এটাই আমি চাই, যে ঠাকুর ওদেরকে খুব খুব ভালো রাখুক, ওরা খুব সুখী থাকুক, এটা আমার আশীর্বাদ। আমার যদি মেয়ে জামাই ভালো থাকে
তার থেকে আর সুখ কিন্তু কোনো মায়ের হয় না। আমার মেয়ে জামাই যদি ভালো থাকে আমি কিন্তু সব থেকে বেশি খুশি হব, সব থেকে বেশি খুশি হব যে আমার মেয়ে জামাই ভালো থাকলে। তো সেরকম আমার ছেলে মেয়েরা যদি ভালো থাকে আমি সব থেকে বেশি খুশি হব। তো আমি এইটুকুনই জানি, আমার মায়ের থেকে আমার শিক্ষা, জামাই যদি ভালো থাকে তবেই মেয়ে ভালো থাকে। হ্যাঁ, তো আমার জামাই যদি ভালো থাকে তাহলে আমার মেয়ে ভালো থাকবে। তো আমার জামাই খুব ভালো থাকবে। এখন ওর হয়তো ঝড়ঝাপটা যাচ্ছে, তো সারা জীবন ওর ঝড়ঝাপটা আসবে না, সারা জীবন থাকবে না, ওর ঝড়ঝাপটা কেটে যাবে। আজকে ঝড় আসছে ঠিক আছে, আজকের ঝড়টা খুব ভালো, ওর আসছে যে আজকের ঝড়টা ওর খুব ভালো। জল পড়ছে কেন টপ টপ করে? এখানে একটা কিছু দিতে হবে। তো আজকের যে ঝড়টা আসছে ওরা সামলে নিবে, সামনে নিলে ওরা পরে বুঝতে পারবে যে হ্যাঁ ঝড়। কিন্তু প্রথমে সুখটা, সত্যি কথাই, প্রথমে সুখ এসে লাস্টে দুঃখ না। প্রথমে দুঃখ আসলে সেই দুঃখটাকে সহ্য করে নেওয়া যায়। তো সেরকম ওদের দুঃখ আসছে, আমি বলি তো মা তোদের দুঃখ এসে তো এর থেকে 3 ডবল তোদের সুখ আসবে, তোদের এত সুখ আসবে, এত সুখ আসবে তোরা নিজেরা ধারণা করতে পারবি না যে পরম দয়ালে কী পায় তোদের এত সুখ এসেছে। আমি বলছি মা হয়ে, আমি বলছি তোরা প্রচুর সুখী হবি, দেখে নিস। আর আমিও সত্যি কথা বলছি তোমাদেরকেও, এই চান করে উঠে পুজো দিয়ে আমি বলছি সত্যিই ওরা খুব সুখী হবে। আর তোমরাও বন্ধুরা, তোমরা যারা বড় তারা, মানে আমার মেয়ে মানে তোমাদেরও মেয়ে, ঠিক আছে? তো যারা তোমরা তো আমার অনেক বন্ধু, আমি জানি আমাকে খুব ভালোবাসো তোমরা। হ্যাঁ, তোমরাও একটু আশীর্বাদ করো যাতে ওরা খুব সুখী থাকে, ওদের জীবনে ওরা যেন খুব সুখী হয়। দুদিন ছাড়া ছাড়াই ওদের এত ঝগড়া, আমি সংসার মানেই ঝগড়া, সংসার মানেই ঝগড়া কি সেরকমই। হাঁড়ি কড়াকে লাগবেই, কিন্তু সেটাকে ঠোকাঠুকিও লাগবে, সেটা তাই কি না? তো সেরকম। তো এবারে হবে কুমড়ো আলুর তরকারি। ভেবেছিলাম কি বলো তো, চান করে আগে রান্নাটা করে নেবো, তারপরে পুজোটা দেবো, কিন্তু মনটা মানছে না। মন বলে আগের কাজ আগে করো, পরের কাজ পরে। আর পুজোটা আগে না করলে না পরে যেন সেই এনার্জিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই যে কুমড়ো কাটবো এবারে, প্রচণ্ড যে কুমড়ো এনে রাখাই আছে, এই যে কুমড়ো কাটিব, কুমড়ো আলুর তরকারি। ছোলা ভিজাতে ভুলে গেছি। আমাদের এই যে কম্বলটা দেখা যাচ্ছে, তাই না? কম্বলটা দেখা যাচ্ছে। আর সিঁড়িগুলো দেখেছো আমাদের কত ছোট্ট ছোট্ট সিঁড়ি, সবাই উঠতে পারবে না এই সিঁড়ি দিয়ে, সবাই ভয় পায় সিঁড়ি দিয়ে উঠতে গেলে। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, তবে সিঁড়িটা বাড়াতে হবে। লাভার সময়ও খুব রিক্সে লাভতে হয়, ওঠার সময়ও খুব রিক্সে উঠতে হয়, পাখা চলে। ছাদটা কেটেছি 6 ইঞ্চির মতন, আরও কাটতে হবে, আরও কাটতে হবে। মানে যে ইট গাঁথা ছিল সেই ইটটা বাদ দিয়ে 6 ইঞ্চি কেটেছি। তাহলে আরও একটু কাটবো, কেটে এই বেশি না একটুখানি বাড়াবো সিঁড়িটা না বাড়ালে হবে না। তবে জানি না কবে কি করব, জানি না বন্ধুরা। তো সত্যি কথাই, তোমরা যে মানে আমি খালি খালি ভাবি যে তোমরা আছো আমার পাশে, আমার মনের জোর, আমার মনের জোর। তোমাদের সঙ্গে যে এত কথা বলি, সত্যি কথাটা বলছি বলে আমার মনটা হালকা হচ্ছে। তো ভালো, তোমাদের সঙ্গে কথা বলছি বলেই তো আমার মনটা হালকা হচ্ছে। তো সেরকম, তো কুমড়ো আলুর তরকারি করবো আর রুটি করবো, আর সেরকম কিছু করবো না। এইখানটা জল পড়ে আছে, আর আমাদের তো এমনি জল 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 সারাক্ষণ। সামনেটা পরিষ্কার করে দিতে চকচক করছে, দেখো কি সুন্দর রাস্তাটা, চকচক করছে না? আমি ঝেঁটা দিয়ে দিই, প্রায় সময় ঝেঁটা দিয়ে দিই, ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিই, আমি দিয়ে দিই। আর ব্লিচিং পাউডারটা আনা হয় না, তার জন্য এমনি ঝেঁটা দিয়ে ঘষে দেখছি পরিষ্কার হয় না, তাই জন্য আবার ব্রাশ দিয়ে ঘষে দিলাম। ঝেঁটা দিয়ে আগে ঘষে দিয়েছিলাম চানের আগে, তো চান করতে করতে মনে হচ্ছে যেন কেমন সবুজ সবুজ লাগছে, তাই ছাদটাও ঘষে দিয়েছি। দেখতে পাবে, তোমরা তো দেখলে ছাদটা কেমন সবুজ হয়েছিল, এবারে উঠে দেখবে ছাদটা কেমন পরিষ্কার হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারি বসানো হয়ে গেছে, আর আটা মাখাও হয়ে গেছে। এই দেখো আটা মাখছি, আচ্ছা আটা মাখছি এদিকে, আর কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে মায়ের সঙ্গে বসে আছি হসপিটালের বেডে, এই যে মা। তো বেশি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না, তো তোমরা জানো বেশি ঘুরিয়ে দেখালে পারে হসপিটালে একটা রুলস আছে, এক্ষুনি চিল্লামিল্লি করবে সবাই, খুব রিক্স নিয়ে
কথা বলছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে মা শুয়ে আছে আমাদের পাশে, আমি মায়ের পাশে বসে আছি হসপিটালে। এই যে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সকাল থেকে খাওয়াও হয়নি। শুক্রবার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর মাকে যদি না নিয়ে আসতাম, মাকে হয়তো জানি না পেতাম কি না। খুব ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মায়ের দুবার স্ট্রোক হয়ে গেছিলো, ওই জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর জোরে কথা বলতেও পারছি না, তোমরা বুঝতেই পারছো যে হসপিটালে আছি। আর মাসিরা দেখলেই বকবে। এক্ষুনি মাকে টয়লেটে নিয়ে গেছিলাম, তো একটু জল মুড়ি খাইয়ে দিচ্ছি। মেয়েকে বলেছি রুটি তরকারি ঘর থেকে দিয়ে দিতে, আজ শুক্রবার বাইরের খাবার খাওয়া যাবে না, তাই জন্যে বাইরে থেকে কোনো কিছু আনিনি। একটা চিড়ে ভাজা আর একটা চাল ভাজা এখানে এসেছিলো চাওয়ালা বাবা, ওনার কাছ থেকে চিড়ে ভাজা আর একটা চাল ভাজা নিয়েছি। আর মেয়েকে ফোনে বলেছি একটু রুটি তরকারি সকালে আমি করেছিলাম, আর রুটিটা আটাটা মেখে এসেছিলাম মেয়েকে। মাথাটা প্রচণ্ড ধরে গেছে, চুলটা পুরো ভিজে। চুলটা খুলবো, রাত্রিবেলা খুলে দেবো, এখন থাক। হসপিটালের বেডে বসে আছি, আমার মানে দিনটা যাচ্ছে হসপিটাল দিয়ে মেয়েকে নিয়ে হসপিটাল দিয়ে গেল। বিদ্যাসাগর থেকে শুরু হলো, ভাঙড়ে গিয়ে শেষ হলো। হ্যাঁ, ওটা ছিল বড় মেয়ে। অত যন্ত্রণা নিয়ে এসছে, বাড়ি থেকে তো কেউ আসেনি। মানে কী আর বলবো, আর কিছু মানে বলার মতো নেই। আর আজকের হলো সকালবেলা মা গেছিল, গেল ভোরবেলা 5টার সময় বাজারে। মুখটা অন্ধকার লাগছে, ওই লাইটগুলো বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড গরম হচ্ছে, লাইট না বন্ধ করে দিলে না। আর প্রচণ্ড গরম, এতগুলো মানুষের মতো। তো যাই হোক, এসেছে যখন, তখন মানে উনি দাঁড়াতে পারছে না, আমি আর বড় মেয়ে দুজন মিলে ধরে ঘরে ঢোকালাম। খালি বলছে আমাকে শুইয়ে দে এরম বলছে, আর আমাকে জড়িয়ে ধরছে। আর কিচ্ছু হবে না, তাই জল দিলাম, সঙ্গে সঙ্গে জল খাওয়ালাম, পটি করালাম। দুবার তিনবার পটি করলো, বমি করলো। আবার দেখছি শরীরটা ছেড়ে দিচ্ছে, শোয়ালে ঠিক হবে না। কর্তামশাইও এসে গেছিলো, কর্তামশাইকে বললাম তুমি গাড়ি বার করো, মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। পাশে মানে ওটা আমার ভাইই হয়, তো ভাইয়ের বউকে বললাম যে জয়ন্তী চত একটুখানি মাকে নিয়ে হসপিটালে যাবো। সবে চান করেছিল, বেচারি চান টান করেছে। বলছে ঠিক আছে, মাকে তাহলে ভাত খেতে দিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাইট জামাটা পরে ও বেরিয়ে এলো। আমি ওই নাইটিটা পরেছিলাম, নাইটিটা খুলে কাপড়টা পরলাম, মাকে আবার নাইটি পরিয়ে দিলাম, দিয়ে জামা টামা গুছিয়ে নিলাম। মেয়ে ছিল না ঘরে, ছোটো মেয়ে, আর ছেলেটাকে ছিল বড় মেয়ে। ও তো ছোটো না, আর ও তো অসুস্থ, ও খুব একটা মানে নেই। বড় মেয়েও খুব একটা না, ও খুব অসুস্থ, মানে ওকে ইঞ্জেকশন দিয়ে না, ওর হাতে কোমরে সব ব্যথা, ওরও শরীরটা খুব ভালো না। তো এইরকম, তাই সারাদিন এইভাবে হসপিটাল দিয়ে হলো। এখন মায়ের পাশে বসে আছি। গা যন্ত্রণা করছে, পাটাগুলো যন্ত্রণা করছে, ছটকাচ্ছে, ভেতরে মনে হচ্ছে একটু জ্বর টর এসেছে মনে হয়। গাটা একটু দেখছি ঝিমঝিম করছে, একটু গাটা মনে হচ্ছে একটু জ্বর মতন, নাকি গা ঠান্ডাও দেখছি, কিন্তু মনে হচ্ছে যেন কি জানি বুঝতে পারছি না। গা হাত করছে। সেলাইনটাও একটুখানি হয়ে এসছে। মেয়ে তরকারি আর রুটি পাঠিয়ে দিয়েছে, কর্তামশাই এসে দিয়ে গেল।
মায়ের পায়ের কাছে এসেছে, আমি এসে বসে আছি, মা এসে শুয়ে আছে, মা শুয়ে আছে, মাথার উপরে পাখা চলছে, বেডে বসে আছে। দুপুর থেকেই বেরিয়েতে টুলটায় বসছিলাম, আর এখন উঠে বেডে বসলাম। এখানে শুকনো ডালের তরকারি করেছিলাম, মেয়ে পাঠিয়ে দিয়েছে রুটি আর ডালের তরকারি, খাবো, খেয়ে একটু শোবো। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের সবাইকে শুভরাত্রির সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। আনন্দ কি জানি না, আমার জীবনে যেন একটার পর একটা আনন্দ বেড়েই যাচ্ছে। মেয়েকে হসপিটালে ভর্তি করলাম, কতদিন ধরে মেয়ের সঙ্গে করলাম, এই ভাঙড়ে ছোটাছুটি হসপিটাল বিদ্যাসাগর থেকে ভাঙড়ে। মেয়েটা একটু হলো, আবার আমার মাটা, মেয়ের এখনও কোমরে ইঞ্জেকশন দেওয়া, হাতে ইঞ্জেকশন দেওয়া, এখনও মেয়ে ভালো করে করতে পারে না। তো সেই দেখতে দেখতে আজকে আবার মাকে নিয়ে, মায়ের বাহ্য বমি হয়েছে, প্রচণ্ড মা পুরো একদম হয়ে পড়েছিল। আর মাকে এই ভর্তাটা সত্যি কথা যে আমার ভর্তা দিতে গেলে সত্যি খুব মানে আমাদের যখন সেও ডাকে, আর যখন তখন আমাদেরও আপদ বিপদে খুবই কাজে লাগে। নিজের গাড়ি না হলেও তবুও গাড়িটা তো আছে বলে, তবুও চালাচ্ছে বলে তো তবুও সুবিধা নেই, যখনই যেখানে ডাকছে তখনই সেখানে যেরকমভাবে ডাকছে সেরকমভাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন তোমাদের সবাইকে আর কি টাটা দেবো, এই দেবো।